আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সবাইকে। আমন্ত্রণ জানাচ্ছি শাহজালাল ফুডস ইউএসএ ল অ্যান্ড ইমিগ্রেশন অনুষ্ঠানে। সাথে আছি আমি মাইনুল ইসলাম। আমাদের সঙ্গে আজকে অতিথি আছেন অ্যাটর্নি জনাব মনির মেহরান। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। আপনি কেমন আছেন? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। আমরা আমাদের এই ল অ্যান্ড ইমিগ্রেশন এই অনুষ্ঠানে কথা বলি যুক্তরাষ্ট্রের অভিবাসীদের নিয়ে এবং যুক্তরাষ্ট্রে যারা স্থায়ীভাবে বসবাস করতে চান বা বসবাসের পরবর্তীতেও যারা নানা ধরনের সমস্যায় পড়েন, আমরা সেসব প্রশ্ন আমরা নিয়ে থাকি দর্শকদের কাছ থেকে এবং সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করি। আপনাকে প্রথমেই আমন্ত্রণ জানাচ্ছি আমাদের স্টুডিওতে। শুরুতেই যদি বলি যে এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে সবচেয়ে বেশি তোলপাড় ম্যামো প্রসঙ্গটি, এবং সেটি গ্রিন কার্ড ম্যামো বলা হয়। সেই প্রসঙ্গে যদি আপনি একটু শুরু করেন। তো মূলত এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এটা যে ইনফরমেশন গুলো ভুল তথ্যই বেশি ছড়াচ্ছে। এটা মেমোটা এটা আসলে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন হঠাৎ করে কাউকে স্কেয়ার করার জন্য যে স্টাইলটা ইউজ করেন, সাধারণত ফ্রাইডেতে গুলো দেওয়া হয় যাতে উইকেন্ডে মানুষ একটু স্কেয়ার থাকেন। কিন্তু মেমোটা আসলে কিছুই না। এটা ল বা আমেরিকান লতে লেখা আছে যে এখানে যারা থাকেন ওনারা যদি এলিজিবল হন তাহলে ওনারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সেই মেমোটাতে এখনো বলা আছে যে করতে পারবেন, কিন্তু ওটাতে বলা হয়েছে যে গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা খুবই ডিসক্রিশনারি, অফিসারের মর্জির উপরে নির্ভর করে। এখন ওটাকে হেভিলি ফোকাস করা হবে। আগে অনেকটা আহ সহজেই গ্রিন কার্ড অ্যাপ্লিকেশনটা অ্যাপ্রুভ হয়ে যেত, এখন এত সহজে হবে না। ওনারা একটু অ্যানালাইসিস করবেন যে কেন আপনি আমেরিকাতে এতদিন থাকলেন, ওভারস্টে করলেন কেন, আপনি কেন দেশে ফিরে গিয়ে গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করলেন না, কিংবা কেন পারবেন না, আপনার দেশে কে আছেন, এখানে কে আছেন। তো সবকিছু মিলিয়ে যদি দেখা যায় যে আপনার আমেরিকাতেই এটা করা উচিত, তাহলে আপনার গ্রিন কার্ডের অ্যাপ্লিকেশনটা এখানে অ্যাপ্রুভ হওয়ার সম্ভাবনা খুব বেড়ে যাবে। আমরা জানি যে জুন 2026-এর ভিসা বুলেটিন প্রকাশ পেয়েছে। সেই ক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে আসলে কি কি ঘটতে যাচ্ছে বা কি কি পরিবর্তন এসেছে? ভিসা বুলেটিন প্রায় সব দেশের জন্যই প্রায় সেম থাকে, শুধু কয়েকটা দেশ ইন্ডিয়া, চায়না, ফিলিপিন, মেক্সিকো এই কয়েকটা দেশ ছাড়া প্রায় সব দেশে একই থাকে। তো ভিসা বুলেটিন রিসেন্টলি বেশ সামনে চলে গেছে। সাধারণত ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশনের সময় প্রসেসিং স্লো হয়, ভিসা বুলেটিন খুব বেশি ফাস্ট থাকে। আর যেটা আমরা ফার্স্ট টার্মেও দেখছি ট্রাম্পের, অনেকে একটু ভয়ে অ্যাপ্লাই করতে চান না কিংবা ওটাকে স্লো করে রাখেন, যার ফলে অ্যাপ্লিকেশন সংখ্যা কমে যায়। কিন্তু ভিসা তো কংগ্রেস নির্ধারিত সংখ্যক ভিসা থাকে, এইদিকে ভিসা থাকে বেশি আর অ্যাপ্লিকেশনের সংখ্যা কমে যায়, যার ফলে ভিসা বুলেটিন সবসময় বাড়তে থাকে। তো যারা জেনুইন অ্যাপ্লিকেশন যাদের আছে, সবকিছু জেনুইন আছে, ওনাদের ভয় পাওয়ার কোনো কারণ নাই। ওনাদের ক্ষেত্রে ইন্টারভিউ ডেটটা কিংবা গ্রিন কার্ডের ইন্টারভিউ এগুলো খুব তাড়াতাড়ি আসার সম্ভাবনাই বেশি। এই নতুন ভিসা বুলেটিনে আসলে কি বিষয়ে তুলে ধরা হয়েছে? আমরা শুনলাম যে এখানে বেশ কিছু পরিবর্তন এসেছে বাংলাদেশের ক্ষেত্রে, এবং ইন দ্য মেন টাইম বাংলাদেশে যে যুক্তরাষ্ট্রের দূতাবাস রয়েছে তারা একটি রিসেন্টলি একটি প্রেস রিলিজে বলেছে যে তাদের 2 ওয়ার্কিং ডেজ এরকম একটি প্রসঙ্গ এসেছে। সেটি বা কি? ওটা হচ্ছে এটা একটা ভুল ইন্টারপ্রিটেশন করছেন অনেকে সোশ্যাল মিডিয়াতে। আগে ইন্টারভিউতে একদিন যেতেন, সব কাগজপত্র নিয়ে যেতেন, ইন্টারভিউ হয়ে যেত। অনেক সময় ইন্টারভিউ মিসিং, অনেক ডকুমেন্ট মিসিং হইতো, তখন অফিসাররা এটাকে দেখা যেত ওনাদের সময়টা নষ্ট হচ্ছে। এখন ওই সময়টা নষ্ট না করার জন্য ওনারা যখন ন্যাশনাল রিসার্চ সেন্টার কারো ইন্টারভিউর তারিখ দেয়, ওই তারিখে আপনি সবগুলো ডকুমেন্ট নিয়ে যাবেন, আপনার অরিজিনাল ডকুমেন্ট, রিকোয়ার্ড ডকুমেন্ট যাই আছে সব নিয়ে যাবেন। এমবাসির কর্মকর্তা দেখবেন যে আপনার সবগুলো ডকুমেন্ট ঠিক আছে কিনা। কোনো কিছু মিসিং থাকলে কিংবা আনএক্সেপ্টেবল ডকুমেন্ট যদি থাকে, তাহলে ওনারা বলবেন যে আপনার এটা মিসিং, আপনি এটা কারেক্ট করে আপনার অনলাইনে আপলোড করেন, তারপরে আমাদের সিস্টেমে গিয়ে আপনি একটা ইন্টারভিউর তারিখের জন্য রিকোয়েস্ট করেন। আপনি ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন প্রসঙ্গ নিয়ে কথা বলছিলেন। এই যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন এখন যতগুলো পরিবর্তন, খুব দ্রুতই তারা একটা নতুন কিছু সামনে নিয়ে আসছে, বিশেষ করে অভিবাসনের ক্ষেত্রে। এই ব্যাপারগুলোকে আপনি একজন আইন বিশেষজ্ঞ, আপনি কিভাবে দেখেন? তো এটা আমরা জানি যে ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন সবসময়ই অ্যান্টি ইমিগ্রান্ট, ওনাদের পলিসিও আপনার ইলেকশন ক্যাম্পেইনেও একই এজেন্ডা ছিল। তো ওনারা এরকম হার্ড লাইনার ওনারা থাকবেনই, আরো অনেক কিছু নিয়ে আসবে। যতভাবে ইমিগ্রান্টদেরকে হার্ট করা যায় সেটা ওনারা বাস্তবতার দিকে কখনো তাকান না। ইমিগ্রান্টরা যে আমেরিকাতে কন্ট্রিবিউশন করছেন ওটা ওনারা প্রায় জেনেও ইগনোর করে যাচ্ছেন। কিন্তু এরকম হার্ড লাইন অনেকগুলো স্ট্রিক্ট পলিসি আসবে গ্রিন কার্ডের ক্ষেত্রে, যেরকম আসছে যে এখন গ্রিন কার্ড পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যাচ্ছে। H1B-র সংখ্যা, যে ওখানে আবার স্যালারি বেড়ে যাবে, আরো অনেকগুলো নতুন চ্যালেঞ্জ আসবে।
আপনার অ্যাসাইলামের ক্ষেত্রে ওনাদের প্রপোজাল আসছে যে আগে 6 মাসের মধ্যে অ্যাসাইলাম এর ওয়ার্ক পয়েন্ট পাওয়া যেত, এখন ওটা 1 বছর অপেক্ষা করতে হবে। এই যে অভিবাসন প্রত্যাশী যারা, তারা আসলে নানান চ্যালেঞ্জের মধ্যে পড়ছে এই ঘটনাগুলোর কারণে। সেক্ষেত্রে কি একটু যারা অভিবাসন প্রত্যাশী তাদের উদ্দেশ্যে বলবেন, মানে তাদের আসলে কি করণীয় এই মুহূর্তে? আপনারা যারা আমেরিকাতে আছেন, যারা গ্রিন কার্ডের জন্য অ্যাপ্লাই করবেন, আপনাদের আমি বলবো যে আপনারা সবসময় একজন এক্সপিরিয়েন্স ইমিগ্রেশন অ্যাটর্নির মাধ্যমে সাহায্য নিয়ে করবেন, নিজে নিজে অ্যাপ্লিকেশন করবেন না। কারণ এটা ইউ হ্যাভ দ্য রাইট টু অ্যাপ্লাই বাট ইউ ডু নট হ্যাভ দ্য রাইট টু গেট দ্য গ্রিন কার্ড। তো যেহেতু আপনার গ্রিন কার্ড পাওয়াটা এটা কঠিন, এখানে আপনার অনেকটা প্রিপারেশন ব্যাপার আছে, প্রস্তুতির ব্যাপার আছে, লিগ্যাল অ্যাডভাইসের ব্যাপার আছে। আপনার কেসটাকে প্রেজেন্ট করার জন্য একজন এক্সপিরিয়েন্স অ্যাটর্নির সাহায্য নেওয়া দরকার। তো একজন সিটিজেন হওয়ার পরে তার তো আসলে রাইটস তৈরি হয়ে যায় যুক্তরাষ্ট্রে। তো তারপরও কি তাকে এইভাবে পাঠায় দিতে পারে কিনা অ্যাডমিনিস্ট্রেশন? হ্যাঁ, তো এটা দুইটা জিনিস আছে যে আপনার হয়, যদি সিটিজেনশিপ কেউ মিথ্যা বলে পেয়ে থাকেন, যেটা ওনার বলা দরকার ছিল, ইউএস গভর্নমেন্ট জানে না, কিন্তু উনি যদি জানাইতেন নিজের থেকে, তাহলে ইউএস গভর্নমেন্ট ওনাকে সিটিজেনশিপ দিত না। এ ধরনের যদি ম্যাটেরিয়াল মিসরিপ্রেজেন্টেশন হয়ে থাকে কিংবা আপনার থাকে ফ্রড থাকে, তাহলে ইউএসসিএস চাইলে ওনাদেরকে ডিন্যাচারালাইজ করতে পারে। এটা কোর্টে পাঠিয়ে ওনাদেরকে সিটিজেনশিপ কেড়ে নেওয়ার জন্য ওনাকে গ্রিন কার্ডে আবার ফিরে নিতে পারে। গ্রিন কার্ড থেকে তো ওটাকে ডিপোর্টেশন প্রসিডিং শুরু করতে পারেন। তো ওনারা চাইলে ডিন্যাচারালাইজ করতে পারেন যদি সার্টেন ক্রাইম থাকে সিটিজেনশিপ পাওয়ার পরে, কিংবা সিটিজেনশিপ পাওয়ার আগে যদি ওনারা কিছু ক্রাইম করে থাকেন যেটা কখনো বলেননি, এইসবের জন্য এটা হয়। এক্ষেত্রে আপনি কি বলবেন, কোন কোন কারণগুলো, যদি একটু বেশ কয়েকটা কারণ আপনি উদাহরণ হিসেবে বলেন যে না, তাদেরকে আসলে এই প্রসেসের মধ্যে ফেলতে পারে সিটিজেন হওয়ার পরেও? আচ্ছা, এখন মানে তার কোন ধরনের অপরাধগুলো আর কি আমরা একটু এক্সাম্পল হিসেবে দর্শকদের জানাইতে চাই। এখন ডিপেন্ড করে আপনি কিছু জিনিস আছে গ্রিন কার্ড আপনার সিটিজেনশিপ পাওয়ার আগে একটা কিছু জিনিস ছিল, ওটা জিনিস ছিল যেটা আপনি ডিসক্লোজ করেননি, যে ওটা ডিসক্লোজ করলে আপনি সিটিজেনশিপ পাইতেন। যে কোনো একটা এই ব্যাপারগুলো আমি এক দুইটা বিষয় জানতে চাই, যে এই কোন ধরনের ঘটনাগুলো বা কোন ব্যাপারগুলো হাইড করলে এই ধরনের ঘটনা ঘটতে পারে। এটা আপনার হয়তো এমন একটা ক্রাইম করা হয়েছে, কিন্তু ওটার জন্য উনি অ্যারেস্ট হননি, কিন্তু অফিসারকে ইন্টারভিউর সময় বলা হয়নি। এটা পরে ওরা জানতে পারছে, যে কোনো সোশ্যাল মিডিয়াতে হয়তো সিটিজেনশিপ পাওয়ার পরে পোস্ট করছেন, যেটা এটা অনেক কিছু ওরা হয়তো জানতে পারছে যে এরকম একটা ক্রাইম করছেন, কিন্তু আনফরচুনেটলি কোনোভাবে উনি ওটার জন্য অ্যারেস্ট হননি, কিন্তু সিটিজেনশিপের ইন্টারভিউতে ওটা প্রকাশ করা হয়নি অফিসারের কাছে। এই প্রকাশ না করার কারণে অফিসারের কাছে মিথ্যা বলার জন্য ওনারা চাইলে আপনার সিটিজেনশিপটা করে নিতে পারেন, যে আপনি মিথ্যা বলে সিটিজেনশিপ নিছেন। বাংলাদেশের ক্ষেত্রে অনেকে আছে যারা মুসলিম, তাদের একাধিক বিবাহের ব্যাপার থেকে, এই ব্যাপারগুলো কি এর সাথে সম্পৃক্ত হয় বা এই ব্যাপারগুলো সামনে আসে? সাধারণত পলিগেমি আপনার সিটিজেনশিপের অ্যাপ্লিকেশনে এবং গ্রিন কার্ড কিংবা আপনার যে ইমিগ্রেন্ট ভিসার অ্যাপ্লিকেশনে বলা হয় যে আপনি পলিগেমি মানে বহু বিবাহ করবেন না, এটা এটা আপনি করবেন না, চর্চাও করবেন না, এটা বলা হয়। অপরাধ হিসেবে ধরে কিনা? ধরা হয়, কিন্তু এটা কার্যকর ভাবে এ পর্যন্ত দেখিনি কেউ বহু বিবাহ করার কারণে সিটিজেনশিপ চলে গেছে, এরকম কিছু পাওয়া যায়নি, গ্রিন কার্ডও হয়নি। কিন্তু যদি আপনার কোনো বিয়েটাকে লুকানো হয় তাহলে একটু সমস্যা। যদি আগের বিয়ে থাকে এবং ওটাকে লুকানো হয় এবং আপনি আবার এখানে আবার বিয়ে করে গ্রিন কার্ডটা পেয়ে থাকেন, তাহলে যদি আগের বিয়েটা লুকানোর কারণে যে পরের বিয়েটা ওটা অনেকটা ইনভ্যালিড ম্যারেজ হিসেবে কনসিডার করা হয়, যার ফলে ওই ইনভ্যালিড ম্যারেজের মাধ্যমে যে গ্রিন কার্ডটা পাবেন আপনি, সেটাকে এটা অপরাধ হতে পারে না। আমি বলছিলাম অনেকেই হয়তো দেশে ইতিমধ্যেই তার এরকম বহু বিবাহ রয়েছে, কিন্তু তিনি এখানে তার অন্য স্ট্যাটাসে সে গ্রিন কার্ড আবেদন করেছে। তো সেই ক্ষেত্রে কি ওই যে ব্যাপারটা, সেটা কি এই এখনকার যে প্রসেস, সে এখানে এসে যদি সে অ্যাসাইলাম করে বা ইবি অন করে, তার মাধ্যমে সে গ্রিন কার্ড পেয়েছে, কিন্তু তার ইতিমধ্যেই দেশে এই ধরনের ঘটনা এসে ছিল, এটা কি অপরাধ হিসেবে দেখবে কিনা? হ্যাঁ, সেটা অপরাধ হিসেবে দেখবে, কারণ আপনার অ্যাপ্লিকেশনে আপনি সত্য বলেননি। এটা যদি সত্যটা বললে হয়তো কোনো সমস্যা হতো না, কারণ আপনি ডিফারেন্ট স্ট্যাটাসে আপনি গ্রিন কার্ড পাইছেন। যদি ম্যারেজ বেস গ্রিন কার্ড হয় আর আপনি আগের ম্যারেজটা ডিসক্লোজ না করেন, তাহলে সেটা অনেকটা প্রবলেম। কিন্তু এখানে তো ইউএসসিআইএস আপনার সুযোগ নেই যে তার যে দুইজন স্ত্রী সেটাকে সে ডিক্লেয়ার করবে, সেই সুযোগ তো নেই এখানে। না, ওটা সুযোগ নেই অ্যাপ্লিকেশনে। সুযোগ আপনার অনেকভাবে এডিশনাল অনেক ইনফরমেশন ডিসক্লোজ করা যায়। ইন্টারভিউতে অনেকগুলো ইনফরমেশনই আছে, অনেক ইনফরমেশন ভলান্টিয়ার বলা যায়, ওগুলো কিন্তু রেকর্ডেড থাকে। তো আপনি যদি আপনার ডিউ ডিলিজেন্সটা
পালন করেন, তাহলে আপনি ওদিক থেকে সেফ থাকবেন, যাতে ইউএসসিএস পরে আপনার এটার জন্য আপনার পেছনে লাগতে না পারে। কিন্তু অ্যাপ্লিকেশনে অনেকভাবে বলা যায় যে আপনি আগে বিয়ে করছেন কিংবা আপনার বহু বিবাহের একটা ইয়ে ছিল, এটা বলা যায়। কিন্তু কথা হচ্ছে আপনি পার্মানেন্ট রেসিডেন্ট হওয়ার পরে আপনি পলিগেমি প্র্যাকটিস করবেন না। তো সেই ক্ষেত্রে সে কি করতে পারে, এবং সেটা কি সে যখন এইখানকার পলিসিতে গ্রিন কার্ড আবেদন করেছে ওই ব্যাপারটা তো তার চলমান আছে ইতিমধ্যে, তার বহু বিবাহ, সেটা দুইজন স্ত্রী তার আছে বাংলাদেশে, সে তো এখানে নতুন ক্যাটাগরিতে গ্রিন কার্ড আবেদন করেছে। তো সেই ক্ষেত্রে তার গ্রিন কার্ডে কোনো ইফেক্ট পড়বে কিনা, না, সেটাতে একদম ওখানে ইয়ে, স্পেসিফিক? হ্যাঁ সেটা পড়বে, কারণ আপনি গ্রিন কার্ড পাওয়ার সময় কিংবা সিটিজেনশিপ পাওয়ার সময় আপনি বলছেন যে আপনি বহু বিবাহ করবেন না এবং চর্চাও করবেন না। যদি এর আগে করে থাকেন সেটাকে স্টপ করে নিতে পারেন, আপনাকে জাস্ট একটা বিয়েতে সীমাবদ্ধ থাকতে হবে। যদি এটা আপনি অমান্য করেন, তাহলে এটা একটা ডিফারেন্ট প্রসেস। এটা আপনার বহু বিবাহটা অনেকটা আপনার স্টেট ক্রাইম। তো স্টেট প্রসিকিউটর দিয়ে প্রসিকিউশন করার পরে ইমিগ্রেশন হয়ে যেতে হবে। তো এটা অনেকটা জটিল জিনিস। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লা লা এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। আপনি স্টুডেন্ট ভিসা প্রসঙ্গে কথা বলছিলেন। স্টুডেন্টদের আসলে বাংলাদেশ থেকে যারা যুক্তরাষ্ট্রে আসবেন সামনে চিন্তা করছেন, তাদের আসলে কোন কোন বিষয়ে সতর্ক থাকা উচিত? প্রথম স্টুডেন্ট ভিসা এখন তো ওনারা যেটা দেখতে চায় যে যেটা আপনার প্রথমে ফাইন্যান্সিয়াল এবিলিটি আছে কিনা, এখানে এসেই আপনি কাজ করা শুরু করবেন কিনা সেটা। তো হুম। সেটার জন্য আপনার যে অ্যাপ্লিকেশনে আপনি আহ, যা বলবেন, যা ডকুমেন্ট দিবেন, সেই ইন্টারভিউতে আপনার সেই আনসার গুলোর একটা মিল থাকতে হবে। তারপরে এখানে এসে আপনি এখানে আসার পরে আপনার ফিরে যাওয়ার সম্ভাবনা কতটুকু আছে সেটাও ওনারা দেখবেন। তারপরে আপনার সোশ্যাল মিডিয়াতে আজকাল ভেটিং খুব চলছে, অনেকে উল্টাপাল্টা আপনার কমেন্টস করেন, বিভিন্ন পোস্ট লাইক করেন, অনেকটা অ্যান্টাই আমেরিকান পোস্টও আছে, ওগুলোতে ওনারা লাইক করেন। তো এগুলো অনেকটা প্রবলেম ক্রিয়েট করে। তো এই জন্য আমি বলবো যে সোশ্যাল মিডিয়াতে যারা অ্যাক্টিভ অ্যাক্টিভ থাকেন কিংবা ইয়ে করেন, খুবই কেয়ারফুলি কমেন্টস করা কিংবা বিভিন্ন পোস্টে লাইক এবং আনলাইক দেওয়ার পেছনে যাতে ওনারা কেয়ারফুল দিয়ে থাকেন, কারণ আজকালকার অধিকাংশ ভিসাগুলো ডিনাই হয় সোশ্যাল মিডিয়া পোস্টের কারণে। তো সেক্ষেত্রে তার ফিনান্সিয়াল যে ক্যাপাসিটির ব্যাপারটি থাকে সেটিও স্ট্রং হওয়া জরুরি কিনা? সেটা অবশ্যই, কারণ ওনারা যদি অফিসার বিন্দুমাত্র বুঝতে পারে যে আপনি এখানে এসে লুকিয়ে কাজ করবেন এবং কাজ করে আপনার লেখাপড়া চালাতে হবে, হুম হুম। তাহলে তাহলে বাইলো ওনারা আপনাকে ভিসা দিবে না। তো সেই ক্ষেত্রে আপনার প্রেজেন্টেশনটা এবং আপনার ইন্টারভিউতে আনসারটা কতটুকু কনফিডেন্টলি দিচ্ছেন, আপনার ফাইন্যান্সিয়াল ক্রেডিবিলিটিটা প্রমাণ করাটাই খুবই ইম্পর্টেন্ট। বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশিরা আসলে কোন কোন ক্যাটাগরিতে আবেদন করা যুক্তিযুক্ত বলে আপনি মনে করেন, যেগুলো তাকে গ্রিন কার্ড পেতে সহজ উপায় বলে আপনারা ধারণা করছেন? আপনার ইয়েতে যেটা ফ্যামিলি ইমিগ্রেশন সবসময় পপুলার ছিল, এখন বাংলাদেশে যেটা বেশি পপুলার অনেকেই করছেন, ইবি 2 এনআইডব্লিউ, ইবি 1। বাংলাদেশে অনেক ট্যালেন্টেড পার্সন আছেন, হাইলি এডুকেটেড, স্মার্ট হুম হুম। অনেকেই আছেন, যেটা হয়তো অনেকে আগে জানতেন না কিংবা অনেকে বিদেশের জন্য আসার জন্য আমেরিকা আসার জন্য অ্যাপ্লাই করতেন না, কিন্তু রিসেন্টলি এই দুই ক্যাটাগরিতে অনেকেই চেষ্টা করছেন এবং বেশ পাচ্ছেনও। বাংলাদেশে অনেক পরিবার আছে যারা বেশ অর্থকড়ির মালিক, অর্থাৎ ব্যবসা করেন বা এমন প্রফেশনে আছেন যে প্রফেশনের মাধ্যমে সে খুব ভালো এস্টাবলিশড, কিন্তু তারপরও সে আমেরিকায় তার পরিবার সহ এখন নতুন ভাবে গ্রিন কার্ড নেওয়ার ক্ষেত্রে তারা চিন্তা করছেন। তাদের উদ্দেশ্যে যদি আপনি কোনো পরামর্শ দেন।
বিশেষ করে ব্যবসায়ী শ্রেণী যারা রয়েছেন তাদের জন্য? এই জন্য একটা ভিসা আছে, মূলত একটা ইমিগ্রান্ট ভিসা যেটা আছে ওটা হচ্ছে EB-5 ইনভেস্টমেন্ট হুম হুম। ভিসা। ওটার জন্য 900,000 থেকে $1.8 মিলিয়ন ইনভেস্ট করতে হয়। কিন্তু যে প্রবলেমটা হচ্ছে সেটা বাংলাদেশ থেকে টাকাটা নিয়ে আসা, বাংলাদেশ ব্যাংক এলাও করে না দেশের বাইরে টাকা নিয়ে আসতে। তো ওনারা যদি ওনাদের সোর্স অফ ফান্ডটা ভালোভাবে দেখাতে পারেন এবং লিগেলি টাকাটা ট্রান্সফার করতে পারেন আমেরিকাতে, তাহলে ওনাদের পক্ষে সেই গ্রিন কার্ড পাওয়াটা খুবই সহজ এবং অল্প দিনের মধ্যে পাওয়া যায়। এটা খুবই একটা ফাস্ট প্রসেসিং, অনেক সময় 6 মাসের মধ্যেও গ্রিন কার্ড পাওয়া যায় এগুলোতে। কিন্তু আসল হচ্ছে বাংলাদেশ থেকে টাকাটা ট্রান্সফার করা, কিংবা কারো যদি ব্যবসা থাকে দেশের বাইরে থাকে অন্য দেশে, তাহলে ওই দেশ থেকে যদি উনি লিগেলি টাকাটা নিয়ে আসতে পারেন, তাহলে এখানে ইনভেস্টমেন্ট করে আপনার গ্রিন কার্ড পাওয়াটা খুবই সহজ। এই ইনভেস্টমেন্টটা সে কিভাবে করবে? এটা কি সরাসরি গভর্নমেন্টকে ইনভেস্ট করবে, নাকি এই প্রসেসটা কি আসলে? মানুষ তো আসলে তো EB-5 সম্পর্কে শোনে, কিন্তু একটু স্টেট ব্যাপারটা জানে না তারা, তো আচ্ছা, এটা যদি একটু খুলে বলেন আপনি। তো EB-5 এর আপনার দুই ধরনের প্রসেসিং হয়। একটা হচ্ছে ডিরেক্ট ইনভেস্টমেন্ট, আপনি নিজে বিজনেস করবেন, হুম 2 বছরে আপনি 10টা পার্মানেন্ট জব ক্রিয়েট করবেন, 2 বছর পরে আপনি 10 ইয়ার গ্রিন কার্ড পেয়ে যাবেন। আর আরেকটা হচ্ছে আপনি রিজনাল সেন্টারে ইনভেস্ট করতে হবে। রিজনাল সেন্টার অনেকটা কোম্পানি আছে, আর একটা কোম্পানি ওদেরকে আপনি টাকাটা দিয়ে দিবেন, সে 900,000 হোক কিংবা 1.8 মিলিয়ন হোক, আপনি ওদেরকে দিয়ে দিবেন, ওনারা আপনার টাকা ইনভেস্ট করবে, ওনারা জব ক্রিয়েট করবে, আপনার কিছুই করতে হবে না। তো এটা অনেকটা প্যাসিভ ইনভেস্টমেন্ট, আর একটা হচ্ছে অ্যাক্টিভ ইনভেস্টমেন্ট। অ্যাক্টিভে আপনার নিজে কাজ করতে হবে, নিজে বিজনেস চালাতে হবে, প্যাসিভে আপনাকে করতে হবে না। কিন্তু দুটাতেই রিস্ক আছে, আপনি লাভ হলে লাভ, লস হলে আপনার টাকাটা লসই হবে। ব্যবসায়িক ক্ষেত্রে তো আমরা সেটাই মনে করে থাকি, কিন্তু কেউ যুক্তরাষ্ট্রে আছেন এবং তার অন্য গ্রিন কার্ডের জন্য বিভিন্ন ভিন্ন ক্যাটাগরিতে আবেদন করা রয়েছে, এরপরে সে ব্যবসা করছেন এবং এই ব্যবসার ফলে তার দেখা গেল যে ব্যবসায় সে প্রফিট করে একটা সার্টেন টাইম পরে তার একটা ভালো স্ট্যান্ডার্ড জায়গায় সে চলে গিয়েছে, তো সেই ক্ষেত্রে কি তার গ্রিন কার্ডের আবেদন বা এই যে প্রেক্ষাপটটা, এটা কি সে পরিবর্তন করতে পারে তার ক্যাটাগরিটা? হ্যাঁ, এটা করতে হবে। এটা যে ফান্ডটাতে দেশের আমেরিকার বাইরে থেকে আসতে হবে সেরকম কোনো ল নাই। লটা হুম আমেরিকার মধ্যে আপনার টাকাটাই লিগেল টাকা, প্রত্যেকটা পেনি আপনার এটা সোর্স ইয়ে করতে হবে, আপনার যাচাই করতে হবে। তারপরে যদি দেখা যায় প্রত্যেকটা ডলারই আপনার লিগেল সোর্স থেকে আসছে এবং আপনার সে পরিমাণ টাকা আছে, আপনি এখন ডিরেক্ট ইনভেস্টমেন্টে যান কিংবা প্যাসিভ ইনভেস্টমেন্টে যান, যেভাবেই যান আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেটা আপনার টাকা, কিংবা অনেক সময় লোন নিয়েও হয়, কিংবা আপনার গিফট নিলেও হয়। কিন্তু দেশের বাইরে থেকে যে টাকা আসতে হবে এরকম কোনো নিয়ম নাই। আমরা একটু আইস প্রসঙ্গে যেতে চাই। সাম্প্রতিক সময় আমরা দেখতে পাই যে সোশ্যাল মিডিয়ায় আইসের যে প্রসঙ্গগুলো সামনে আসে, সেটি আসলে কতটুকু সত্য, এবং এখন যে বর্তমান পরিস্থিতি তার ফলে আসলে যারা অভিবাসী প্রত্যাশী অভিবাসন, তাদের আসলে কি করণীয় আইসের ক্ষেত্রে? তো আইসের আপনার এইসব আপনার রেইড থেকে শুরু করে তল্লাশি এগুলো চলতেই থাকবে। ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন যতদিন আছেন ওনারা চাচ্ছেন যে আইসের ফান্ডিংটা আরো বাড়ানো হোক। তো এটা অস্বাভাবিক কিছু না, আমরা নির্বাচন ক্যাম্পেইন থেকে আমরা দেখে আসছি এটা দিনের পর দিন আরো বেড়ে যাচ্ছে। ওনারা আরো অর্গানাইজড হয়ে কিভাবে বিভিন্ন স্ট্র্যাটেজি ইউজ করে লোকজনকে অ্যারেস্ট করা যায়, ইয়ে করা যায়, সেটা চলছে। তো এখানে যে সমস্যাটা হচ্ছে যে ওনারা অনেক সময় ওনারা তাড়াতাড়ি করে কাউকে ডিপোর্ট করার প্রসেসিং করেন। তো এটার জন্য সবাইকে একটু সতর্ক থাকতে হবে। আমরা যেহেতু বাংলাদেশে আমাদের টেলিভিশন অন এয়ার হবে এবং বাংলাদেশি কমিউনিটি যারা রয়েছেন তারা দেখবেন আজকে আমাদের এই শোটা, সেক্ষেত্রে বর্তমানে যারা যুক্তরাষ্ট্রে বাংলাদেশ থেকে আসতে চান তাদের জন্য আপনি কিছু গুরুত্বপূর্ণ নোট যদি দেন, যে যারা স্থায়ীভাবে বসবাস করতে চান তাদের কি করা উচিত, মানে তাদের একদম ইনিশিয়াল জায়গা থেকে গ্রিন কার্ড পাওয়া পর্যন্ত। আমি বলবো যে প্রথমেই আপনারা কোনো একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাহায্য নিয়ে, আপনারা যদি নিজে আপনি খুবই এক্সপিরিয়েন্স থাকেন, অয়েল এক্সপিরিয়েন্স থাকেন, তাহলে আপনি ওটা নিজে করতে পারেন। কিন্তু আপনার একজন ইমিগ্রেশন অ্যাটর্নির অ্যাডভাইস নিয়ে শুরু করবেন, যাতে আপনি রং ডিরেকশনে না যান। আর এই কাজগুলো নিজে না করাই ভালো, আপনার প্রফেশনাল কাউকে দিয়ে করানো ভালো। এবং আপনার ডিফারেন্ট ক্যাটেগরিতে যাই, যে ক্যাটেগরিতে অ্যাপ্লাই করেন না কেন, আপনার খেয়াল রাখতে হবে যে আপনি অ্যাপ্লিকেশনে যা বলছেন তার সাথে বাস্তবতার অনেক মিল আছে। কারণ একবার যদি আপনি অ্যাপ্লিকেশন পাঠিয়ে দেন, ওটা আপনি চেঞ্জ করতে পারবেন না। যারা ইতিমধ্যেই যুক্তরাষ্ট্রে আছেন এবং তারা ইমিগ্রেশন স্ট্যাটাস নিয়ে আসলে অনিশ্চয়তার মধ্যে আছেন, তাদের কি করা উচিত? যে কোনো ভাবেই একটা পথ খুঁজে বের করতে হবে যাতে ওনারা বৈধভাবে থাকতে পারেন, স্থায়ীভাবে থাকতে পারেন।
সেটা যদি অ্যাসাইলাম হয় তাহলে সেটা অ্যাসাইলাম, অন্য কোনো পদ্ধতিতে হলে সেটা সেই পদ্ধতি ওনার জন্য কিনা, প্রযোজ্য কিনা, ওনার জন্য বেনিফিশিয়াল কিনা, সেটার জন্য কোনো একজন ইমিগ্রেশন অ্যাটর্নির সাথে কনসাল্ট করাই ওনাদের উচিত। ইমিগ্রেশন নিয়ে বাংলাদেশি কমিটির সবচেয়ে ভুল ধারণাগুলো কি কি আপনি মনে করেন আপনার এই প্র্যাকটিস সময় আপনি পেয়েছেন? তো আমি মনে করি যে অনেকেই মনে করেন যে ইমিগ্রেশনটা শুধু ফর্ম ফিল আউট করলেই হয়ে যায়, এখানে আর কিছু লাগে না। অনেকেই বলেন যে আপনি ফর্ম ফিল আপের জন্যই তো আপনার কাছে যাব, তাহলে তো আমি করতে পারি। তো ইমিগ্রেশনটা ফর্ম ফিল আউটের মধ্যে সীমাবদ্ধ না। ইমিগ্রেশন একটা কেস, একটা প্রসেসিং। আমরা একটা কেস ওপেন করি ইউএসসিআইএস এর সাথে কিংবা ইমিগ্রেশন কোর্টে যাই বলি, এটার পেছনে অনেকগুলো প্রমাণ দিতে হয়, অনেকটা এভিডেন্স দিতে হয়, অনেকগুলো আর্গুমেন্টের ব্যাপার আছে। পুরো কেসটা এরকম কোনো কোর্টে যখন কেস করা হয় সেখানে যেমন অনেকগুলো প্রমাণপত্র দেওয়ার পরে অ্যাটর্নি আপনার কেসটা স্ট্রং করেন, ইমিগ্রেশনের ঠিক একইভাবে স্ট্রং করা যায় এবং করতে হয়। বিশেষ করে এখনকার সময় এটা খুবই জরুরি। তো আমি বলবো যে এটা আপনি মনে করবেন না যে ইমিগ্রেশনটা শুধু ফর্ম ফিল আউটের মধ্যে সীমাবদ্ধ। এটা একটা কেস, এবং ইমিগ্রেশন একটা অ্যাপ্লিকেশন শুধু আপনার জীবন না, আপনার পুরো ফ্যামিলি জীবনের একটা এফেক্ট ফেলতে পারে। এই জন্য নিজে থেকে না করে কিংবা আনপ্রফেশনাল কাউকে দিয়ে না করি, আপনি প্রফেশনাল কারো সাহায্য নেন এটা। আর এটা হচ্ছে যে আপনি আননেসেসারি হ্যাসল থেকে দূরে থাকবেন। ইচ্ছাকৃতভাবে গাড়ি স্পিডে চালাবেন না, কিংবা কোনো একটা ঝামেলার মধ্যে জড়িয়ে পড়বেন না। অনেক সময় আমাদের দেশে কথা বলতে গিয়ে আমরা অনেক সময় হাতাহাতি করে ফেলি, পুলিশ আসলো, যদি সাংচুয়ারিসিটি না হয় তাহলে আইসকে জানিয়ে দিবে, দেখা গেল যে ওনার তখন লিগ্যাল স্ট্যাটাসটা ঠিক ওরকম না। আমরা অনুষ্ঠানের একেবারেই শেষ প্রান্তে, শেষ বিষয়ে দর্শকদের উদ্দেশ্যে যদি আপনি আপনার পক্ষ থেকে কিছু বার্তা দেন। আমি বলবো যে আপনারা এখানে যারা বৈধভাবে আছেন, যারা এখানে কোনো সমস্যা নেই, যারা একদম জেনুইনলি আসছেন, কোনো ব্যাকগ্রাউন্ড কোনো সমস্যা নেই, আপনাদের কোনো চিন্তা করার কোনো কারণ নাই। আপনার আইস চাইলেও, অ্যাডমিনিস্ট্রেশন চাইলেও আপনাদেরকে হ্যারাস করতে পারবে না, কারণ এগুলো সম্ভব না। আপনি যদি নিরপরাধ থাকেন, আপনার সবকিছু ক্লিন থাকে, আপনার এটা নিয়ে কোনো দুশ্চিন্তা করতে হবে না। আর যাদের ব্যাকগ্রাউন্ডের সমস্যা আছে, আপনারা খুবই সাবধানে চলাফেরা করবেন। আপনারা দেশের বাইরে গেলে খুবই না দেওয়ার চেষ্টা করবেন। আর যদি যেতে হয় তাহলে একজন অ্যাটর্নির সাথে কথা বলে আপনার যাওয়া দরকার। আর যাদের ডকুমেন্ট নাই, যারা আনডকুমেন্টেড আছেন, ওনাদেরকে খুবই সেফ থাকা দরকার, সেফলি চলাফেরা করা দরকার। অসংখ্য ধন্যবাদ আমাদের অনুষ্ঠানে আপনার যুক্ত হওয়ার জন্য। সুপ্রিয় দর্শক, আমরা আজকে শেষ করছি। আমাদের কমেন্ট বক্স আপনাদের জন্য খোলা রয়েছে। আপনাদের যে কোনো প্রশ্ন, অভিবাসন নিয়ে যুক্তরাষ্ট্রে আমাদেরকে রাখতে পারেন, এবং আমরা চেষ্টা করব আমাদের পরবর্তী অনুষ্ঠানে আপনাদের করা প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। আজকে এ পর্যন্তই। পরবর্তী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেলের সাথেই থাকবেন। ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, ভাল লাগে না, রোজ রোজ ঝামেলা ভাল লাগে না। ঝামেলাহীন নাস্তায় এই নাও শাহজালাল। স্বয়ংক্রিয় মেশিনে হাতের স্পর্শ ছাড়াই উন্নত কাঁচামাল দিয়ে স্বাস্থ্যসম্মত উপায় তৈরি হয় শাহজালাল ফ্রোজেন পরোটা। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়। দূরে বহু দূরে চলো হারিয়ে যাই, তুমি আমি দুজনে মিলে। মিষ্টি মিষ্টি আদরে, ভালোবাসার চাদরে হারিয়ে যাই দূরে বহু দূরে। লা লা। এভাবেই হারিয়ে গিয়ে ফিরে আসার গল্পগুলো বুনি শাহজালাল ফুড প্রোডাক্টসের বিস্কুট এবং ড্রাই ফ্রুটের সাথে। শাহজালাল, ঐতিহ্যের অনন্য স্বাদ, বিশ্বময়।